একটা লম্বা শব্দের লিস্ট দেখলেই কি মাথাটা কেমন গুলিয়ে যায়? মনে হয়, আরে এত শব্দ মনে রাখব কিভাবে? ইংরেজিতে এই অবস্থাকেই বলে ব্যাফলড হয়ে যাওয়া। কিন্তু একদম চিন্তা করবেন না, আমরা শব্দগুলোকে ছোট ছোট দলে ভাগ করে গল্পের মতো করে শিখব। দেখবেন প্রত্যেকটা শব্দ কেমন পরিষ্কার হয়ে গেছে। আমাদের প্রথম সেকশনে আমরা এমন কিছু শব্দ দেখব যা একজন লিডারের চিন্তাভাবনার সাথে জড়িত, মানে একজন নেতা কিভাবে চিন্তা করেন আর কঠিন পরিস্থিতিতেও কিভাবে শান্ত থাকেন সেই সম্পর্কিত শব্দগুলো দিয়েই শুরু করছি। আমাদের প্রথম শব্দটা হলো ইনফো। এর সহজ মানে হলো কোনো কিছু সরাসরি বলা না থাকলেও প্রমাণ বা তথ্য থেকে একটা সিদ্ধান্তে পৌঁছানো। ব্যাপারটা অনেকটা ডিটেকটিভের মতো। যেমন ধরুন, আকাশে কালো মেঘ দেখে আমরা ইনফো করতে পারি যে বৃষ্টি হতে পারে। কেউ কিন্তু আমাদের বলে দেয়নি যে বৃষ্টি হবে। ঠিক একইভাবে বিজনেসের দুনিয়ায় একজন ম্যানেজার কাস্টমারের কেনাকাটার ডেটা দেখে ইনফো করেন যে তাদের কী ধরনের জিনিস পছন্দ। এবার আমরা শান্ত ফাঁকা বোঝানোর জন্য ৩টা দারুণ শব্দ দেখব। এদের মধ্যে কিন্তু সূক্ষ্ম কিছু পার্থক্য আছে। প্রথমে আসি প্লাসিড শব্দটা নিয়ে। এর মানে হল এমন একজন ব্যক্তি বা এমন একটা পরিবেশ যা স্বভাবতই শান্ত, সহজে রেগে যায় না বা উত্তেজিত হয় না। যেমন ঝড়ের পরেও লেকের পানিটা প্লাসিড, মানে শান্ত থাকতে পারে, বা একজন নেতা চাপের মুখেও প্লাসিড থাকতে পারেন। দ্বিতীয়টা হল সেরিন। এটা আরও গভীর একটা শান্তি বোঝায়। যেমন ভোরের বেলার একটা স্নিগ্ধ শান্ত পরিবেশকে সেরিন বলা হয়, অথবা মেডিটেশন করার পর মনে যে একটা গভীর শান্তি আসে সেটাও সেরিন। আর শেষে হলো ননশালেন্ট। এর মানে হলো একদম ক্যাজুয়াল, যেন কোনো চিন্তাই নেই। এটা কিন্তু ভালোও হতে পারে, আবার খারাপও হতে পারে। যেমন একজন অভিজ্ঞ স্পিকার স্টেজে ওঠার আগে ননশালেন্ট থাকতে পারেন, যেটা তার আত্মবিশ্বাস দেখায়। কিন্তু পরীক্ষার আগে কোনো ছাত্রের ননশালেন্ট থাকাটা একদমই ভালো না, তাই না? চলুন এবার আমাদের পরের সেকশনে যাওয়া যাক। এই সেকশনে আমরা দেখব একদিকে সাফল্যের জন্য তীব্র ইচ্ছা আর অন্যদিকে অলসতা। এই দুয়ের পার্থক্য বোঝায় এমন কিছু শব্দ। এই সেকশনের মূল থিমটা কি? একদিকে আছে তীব্র আবেগ আর আগ্রহ, যা আমাদের সাফল্যের দিকে ঠেলে দেয়, আর অন্যদিকে আছে উদাসীনতা আর অলসতা, যা আমাদের পেছনে টেনে ধরে। আচ্ছা, সাফল্যের জন্য যে প্রচণ্ড ইচ্ছেটা দরকার সেটা বোঝানোর জন্য এখানে ৪-৪টে দারুণ শব্দ আছে। প্রথমটা হলো ভরেশিয়াস। এর মানে হলো প্রচণ্ড ক্ষুধা। এটা খাবারের জন্য হতে পারে, আবার জ্ঞানের জন্য হতে পারে। যে মানুষটা সবসময় নতুন কিছু শিখতে চায় তাকে আমরা বলতে পারি একজন ভরেশিয়াস লার্নার। এরপর আছে অ্যাভিড। এর মানে হলো কোনো কিছুর প্রতি খুব আগ্রহী, যেমন যে অনেক বই পড়ে সে একজন অ্যাভিড রিডার। তৃতীয়টা হলো আর্ডেন্ট, মানে আবেগপ্রবণ আর একনিষ্ঠ ভক্ত। যেমন আমাদের দেশের ক্রিকেট টিমের একজন আর্ডেন্ট সাপোর্টার দলের হার জিত দুটোতেই পাশে থাকে। আর সবশেষে ফার্ভার। এটা হলো একটা তীব্র আবেগ বা উদ্দীপনা। যেমন কোনো ভালো কাজের জন্য যখন সবাই মিলে একসাথে কাজ করে তাদের মধ্যে যে উদ্দীপনাটা থাকে সেটাই হলো ফার্ভার। আর এই সব কিছু ঠিক উল্টোটা কি? সেটাই হলো ল্যাকারডেজিক্যাল, মানে একদম অলস, কোনো উদ্যম নেই, কাজেও মন নেই। কোনো প্রজেক্টে যদি কারো অ্যাপ্রোচ ল্যাকারডেজিক্যাল হয় তাহলে তো সেই প্রজেক্টের ১২টা বাজতে বাধ্য। এটা ফরভার শব্দটার একেবারে বিপরীত। এবার আমরা এমন কিছু শব্দ নিয়ে কথা বলবো যা একজন ভবিষ্যৎ লিডারের জন্য পথের কাঁটা বা বিপদ হয়ে দাঁড়াতে পারে। এগুলোকে চিনে রাখা আর এড়িয়ে চলা কিন্তু খুবই জরুরি। এখানে ৪টা শব্দ আছে যা আসলে এক একটা ফাঁদের মতো। প্রথমটা অ্যাভারেস, মানে হলো টাকার জন্য প্রচণ্ড লোভ। এই লোভ মানুষকে অনেক সময় খারাপ দিকে নিয়ে যায়। দ্বিতীয়টা সোরেপটিসিস, মানে হলো গোপনে বা লুকিয়ে করা কোনো কাজ। সাধারণত খারাপ উদ্দেশ্যেই এটা করা হয়। যেমন এক কোম্পানি আর এক কোম্পানির তথ্য সোরেপটিসিস উপায়ে চুরি করার চেষ্টা করতে পারে। তৃতীয়টা হলো ইর্যাটিক। এর মানে হলো খামখেয়ালি আচরণ, যার কোনো ঠিক ঠিকানা নেই। একটা কোম্পানির শেয়ারের দাম যদি খুব ইর্যাটিকভাবে ওঠানামা করে তাহলে বিনিয়োগকারীরা ভরসা পায় না। আর সবশেষে আরিয়াস, মানে হলো বকেয়া টাকা বা ঋণ। ধরুন কয়েক মাসের বাড়ি ভাড়া বাকি পড়েছে, তার মানে ভাড়াটা আরিয়ার্সে পরিণত হয়েছে। আচ্ছা, কোনো কিছু নষ্ট বা শেষ হয়ে যায় কিভাবে? শুরুটা হয় অবহেলা দিয়ে, আর তারপরে শুরু হয় অবনতি। ডিকে মানে হলো ধীরে ধীরে ক্ষয় হয়ে যাওয়া বা পচে যাওয়া। যেমন ঠিকমতো যত্ন না নিলে একটা পুরনো বাড়ির ডিকে করতে পারে। আবার রাস্ট মানে হলো মরিচা পড়া। মজার ব্যাপার হলো এটা শুধু লোহার ক্ষেত্রেই হয় না। যদি অনেক দিন কোনো স্কিলের চর্চা না করা হয়, যেমন ধরুন অঙ্ক করা, তাহলে সেই স্কিলেও কিন্তু রাস্ট পড়ে যেতে পারে। এবার আমরা এমন কিছু শব্দ শিখব যা দিয়ে আমরা বিভিন্ন জিনিসের আকার বা আকৃতি বর্ণনা করতে পারি। কারণ স্পষ্টভাবে কথা বলতে গেলে কিন্তু সঠিক শব্দ ব্যবহার করাটা খুব জরুরি।
এই চার্টটা একবার দেখুন তো। এখানে আকারের 3টা লেভেল দেখানো হয়েছে। একদিকে আছে ক্যাপেশিয়াস, মানে বিশাল বড় জায়গা। আরেক দিকে আছে পিউনি, মানে ছোট এবং দুর্বল। আর একদম শেষে আছে ইনফিনিটেসিমাল, মানে এতটাই ছোট যা মাপা প্রায় অসম্ভব। চলুন উদাহরণ দিয়ে বুঝি। একটা বিশাল লাইব্রেরি যেখানে অনেক বই আর বসার জন্য প্রচুর জায়গা আছে, সেটাকে বলা যায় ক্যাপেশিয়াস। এর ঠিক উল্টোটা হলো ফিউনি। যেমন একজন খুব শক্তিশালী বক্সারের সামনে তার দুর্বল প্রতিপক্ষকে ফিউনি মনে হতে পারে। আর ইনফিনিটিসিমাল মানে হলো এতটাই ক্ষুদ্র যা প্রায় খালি চোখে দেখাই যায় না। যেমন এক গ্লাস পরিষ্কার পানিতে যদি 1 ফোঁটা কালি মেশানো হয়, তাহলে কালির প্রত্যেকটা কণা পানির তুলনায় ইনফিনিটিসিমাল হয়ে যায়। আমরা একদম শেষ ভাগে চলে এসেছি। এখানে আমরা কিছু নেতিবাচক, মানে খারাপ বা ভয়ঙ্কর জিনিস বর্ণনা করার জন্য কয়েকটা শব্দ শিখব। এখানে আমরা ভয়ঙ্কর বোঝানোর জন্য 4টা শব্দ দেখব, যেগুলো তীব্রতায় একটার চেয়ে আরেকটা বেশি। শুরু করা যাক সিনিস্টার দিয়ে। এর মানে হলো অশুভ কিছুর ইঙ্গিত। যেমন কোনো সিনেমার ভিলেনের একটা সিনিস্টার হাসি থাকে, যা দেখে মনে হয় খারাপ কিছু ঘটতে চলেছে। এর চেয়ে আরেকটু ভয়ঙ্কর হলো ম্যাকাব্র, যার সাথে মৃত্যু বা ভয়ের একটা সম্পর্ক আছে। ভূতের গল্প বা কবরস্থানের বর্ণনাকে ম্যাকাব্র বলা যেতে পারে। এরপর আসে হরিড, মানে খুব জঘন্য বা বিরক্তিকর। যেমন একটা খুব বাজে পরীক্ষার অভিজ্ঞতাকে হরিড এক্সপিরিয়েন্স বলা যেতে পারে। আর সব থেকে ভয়াবহ হল গ্রুসাম, মানে বিভৎস বা নৃশংস, যা সরাসরি কোনো ভয়ঙ্কর দুর্ঘটনার দৃশ্য বোঝায়। ডিমনিক শব্দটা শুনলেই শয়তান বা অশুভ শক্তির কথা মনে হয়, তাই না? যেমন ডিমনিক ক্রুয়েলটি। তবে এর আরেকটা ব্যবহারও আছে। মাঝে মাঝে এটা প্রচণ্ড তীব্রতা বোঝাতেও ব্যবহৃত হয়। যেমন কেউ যদি পাগলের মতো দিনরাত এক করে কাজ করে, তখন বলা যেতে পারে তার একটা ডিমনিক ওয়ার্ক এথিক আছে, যদিও এটা সবসময় ভালো জিনিস না। একদম শেষে আমরা এমন একটা শব্দ শিখব যা আজকের পুরো আলোচনার সারমর্ম, মানে কিভাবে আমরা জ্ঞানকে ঠিকমতো অর্জন করতে পারি। মূল শব্দটা হলো সোক। এর মানে হলো কোনো কিছুকে পানিতে বা অন্য কোনো তরলে ডুবিয়ে রাখা, যতক্ষণ না সেটা পুরোপুরি ভিজে যায়। কিন্তু এর আসল মজাটা অন্য জায়গা। দেখুন, সোকিন মানে হলো কোনো তথ্য বা অভিজ্ঞতাকে ভালোভাবে বোঝার জন্য সময় নেওয়া, মানে আত্মস্থ করা। আর সোক আপ মানে হলো খুব আগ্রহের সাথে জ্ঞান বা কোনো পরিবেশের অনুভূতিকে শুষে নেওয়া। আমাদের আজকের লক্ষ্য হলো এই শব্দগুলোকে শুধু মুখস্থ না করে সেগুলোকে সোক ইন করা আর ভবিষ্যতের জন্য জ্ঞানকে সোক আপ করা।